রে দিদি ভাই, কি হয়েছে তোর? তুই মুখ বার করে আছিস কেন? তোর কি হয়েছে দিদি ভাই? তোর কি মন খারাপ নাকি? বল আমাকে, কথা বলছিস না কেন দিদি ভাই? কি আর হবে দিদি ভাই, তুমি বলে তো আমি কি ইচ্ছে করে এমন কালো হয়েছে? উপরওয়ালা তো আমাকে কালো বানিয়েছে, তাতে আমার কি দোষ বলো তো? বুঝেছি, তোকে আজ আবার কেউ গাল মন্দ করেছে তাই না? দিদি ভাই, আমি তো তোকে কতবার বলেছি কারো কথায় কান দিয়ে মন খারাপ করবি না। যে যা বলার বলুক, তুই কার কাছে কেমন তা আমি জানি না, কিন্তু তুই আমার কাছে পরীর মতো সুন্দরী, বুঝলি? কারণ তোর মনটা যে অনেক ভালো রে দিদি ভাই। যার মন ভালো সে কিন্তু প্রকৃত সুন্দর। তুমি যাই বলো না কেন, কেউ আমার মন দেখে না, সবাই তো আমার কালো রংটাই দেখে। সবাই আমাকে কত কথা শোনায়, আমার আর এসব কথা শুনতে একদম ভালো লাগে না ঠাকুমা। কেন যে সবাই আমাকে কালো কুৎসিত বলে কথা শোনায়? হয়েছে হয়েছে, আর মন খারাপ করে থাকতে হবে না। এখন চল তো, তাড়াতাড়ি ঘরে চল। আমাকে কিছু খাবার দে তো। আজ তুই কি রান্না করেছিস? হ্যাঁ। এভাবে দুই ঠাকুমা নাতনির দিন খুব ভালোই কাটছিল। উফ, বড্ড জল তেষ্টা পেয়েছে। পিপাসায় যে গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে আছে। একে তো গ্রীষ্মকাল, তার উপর আবার ভর দুপুরবেলা। এই দুপুরবেলাতে বাইরে বের হওয়াটা খুবই মুশকিল। কিন্তু এখন জল কোথায় পাই? আশেপাশে তো কোথাও জল চোখেই পড়ছে না। আর জল না খেলে তো আমি চলতেও পারছি না। কাকলি কাক যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেদিক দিয়ে টুকি জলের কলস নিয়ে যাচ্ছিল। তখনই টুকি কাকলি কাকের গলা শুনতে পায় আর জলের কলস নিয়ে কাকলি কাকের কাছে যায়। তুমি কোনো চিন্তা করো না কাকিমা, এই নাও জল, আমি এক্ষুনি কুয়ো থেকে আনলাম। তুমি এই কলসের জল খেয়ে পিপাসা মেটাও। এই কালো কুচ্ছিত মেয়ে, তুই কেন আমার কাছে জল নিয়ে এলি? হ্যাঁ, আমি কি তোর কাছে জল চেয়েছি নাকি? হ্যাঁ, দরকার হলে জল তেষ্টায় আমি মরে যাব, কিন্তু আমি তোর হাতের জল খাবো না, বুঝেছিস? যা, দূর হ, দূর হ আমার চোখের সামনে থেকে। আর কখনো আমার সামনে আসবি না, কালো কুচ্ছিত মেয়ে কোথাকার। এ কথা বলে কাকলি কাক টুকিকে তাড়িয়ে দেয়। আর কাকলি কাকের কথায় টুকি ভীষণ কষ্ট পায়। হায় পোড়া কপাল, আমি কিনা গেলাম কাকিমার পিপাসা মেটাতে, কাকিমাকে জল খাওয়াতে, আর সেই কাকিমা আমাকে কুৎসিত বলে কথা শোনালো। সত্যি এই যুগে কারো উপকার করতে নেই। এসব কথা বলতে বলতে টুকি রাস্তা দিয়ে যাচ্ছিল, আর চলতে চলতে মিঠু তো তার সাথে দেখা হয়। আরে টুকি, তুই সবসময় আমার সামনে চলে আসিস কেন? হ্যাঁ, আমি কত শুভ কাজে যাচ্ছিলাম, আর পথেই তোর মুখটা দেখতে হলো আমাকে। তোর মুখ দেখে ওই শুভ কাজে গেলে তো এই কাজ আর শুভ কাজ হবে না রে। তোর মতো কালো কুৎসিত মেয়ের চেহারাটা যে একেবারে অশুভ। যত সব, না জানি আজ কি আছে আমার কপালে। এসব কথা বলে মিঠু তো তা সেখান থেকে চলে যায়। যাক বাবা, আমি আবার কি করলাম? আমি কি আমার কাছে একটু বাইরেও বের হতে পারবো না? আমার এসব আর ভালো লাগে না। হে ঈশ্বর, তুমি আমাকে তুলে নাও। আমার আর ভালো লাগে না এইভাবে বেঁচে থাকতে। এসব কথা বলে টুকি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে। তুই এসেছিস দিদি ভাই, ভালোই হলো। আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসলে পাশের জঙ্গলের বান্টি কবুতর আর সুখী পায়রা তোকে দেখতে এসেছে। তাড়াতাড়ি তৈরি হয়ে আয় দিদি ভাই। ঠাকুমা, তুমি আবার আমার বিয়ের কথা বলছো? তুমি জানো না ঠাকুমা, আমার এই কুৎসিত চেহারা কেউ পছন্দ করে না। কেউ কি আমাকে পছন্দ করবে? তুমি কেন বুঝতে পারছো না ঠাকুমা, বলো? পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে না ঠাকুমা। তুই বেশি কথা না বলে তৈরি হয়ে নে তো। আর তোকে কে বলেছে হ্যাঁ যে তোকে কেউ পছন্দ করবে না? আমার দিদি ভাইয়ের মতো এমন লক্ষ্মী একটা মেয়েকে ওরা কি আর কোথাও পাবে নাকি? হ্যাঁ। এসব বলে মিনু টুনটুনি টুকিকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায়। এটা কে মাসিমা? এই কালো কুৎসিত মেয়েটা কি আপনার নাতনি? আপনার নাতনি দেখতে এত কুৎসিত, সে কথা তো আপনি আগে বললেননি। তাহলে আমরা অযথা সময় নষ্ট করে এত দূর আসতাম না। আর যাই হোক, আমি কিছুতেই এমন একটা কালো কুৎসিত মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারবো না।
এমন কালো কুৎসিত মেয়ে আমার সংসারে গেলে যে আমার সংসারে অমঙ্গল নেমে আসবে। বাবা বান্টি, চল বাবা, এখানে আর এক মুহূর্ত দেরি নয়, আমি তোকে সুন্দর একটা পাত্রীর সাথে বিয়ে দেব। এরপর সুখী পায়রা আর বান্টি কবুতর মিলে সেখান থেকে চলে যায়। সত্যি আজ আমার সব বিশ্বাস ভেঙে গেল। আমি বুঝি না ঈশ্বর কেন তোকে এত কালো আর কুৎসিত বানিয়েছে। না তোকে জঙ্গলের কেউ পছন্দ করে, আর না তোকে কেউ সহ্য করে। তোকে কি সারা জীবন আমি আমার কাছে রেখে দেব নাকি? হ্যাঁ, কেউ তো তোকে পছন্দ করে না। এখন আমি তোকে বিয়ে দেব কি করে? তোর বাবা মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে। এখন যত জ্বালা হয়েছে আমার আর ভালোই লাগে না। এসব কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায়, আর টুকি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে আসে। উপরওয়ালা, আমি কি দোষ করেছিলাম? তুমি কেন আমায় এমন কুৎসিত বানিয়েছো? আমার এই গায়ের রঙের জন্য সব পাখিরা আমাকে কত কটু কথা বললো, আর আজ আমার নিজের ঠাকুমা আমায় অনেক কথা শুনিয়েছে। আমি আর বাঁচতে চাই না, তুমি আমায় তুলে নাও উপরওয়ালা। এসব কথা বলে টুনি যখন কাঁদছিল তখনই সেখানে একটা পরী আসে, আর পরীকে দেখে তো টুকি একেবারে ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আসলে আমি মায়া পড়ি। আমি এদিক দিয়েই যাচ্ছিলাম, তোমার কষ্টের কথাগুলো শুনে আমি এখানে আসলাম তোমার সাহায্য করার জন্য। তুমি চলো আমার সাথে, আমি তোমার সব সমস্যার সমাধান করব। এরপর টুকি মায়াপুরীর সাথে যায়। তারপর মায়াপুরী টুকিকে নিয়ে একটা ক্রিমের জমিতে যায়। সেই জমি দেখে টুকি ভীষণ অবাক হয়, কারণ সেই জমিতে ভীষণ ফেয়ার লাভলির গাছ ছিল, আর প্রত্যেকটা গাছে ফেয়ার এন্ড লাভলি ধরা ছিল। ও মা, এতগুলো ফ্যান লাভলি গাছ, আর গাছগুলোতে এতগুলো ফ্যান লাভলি ধরে আছে। তুমি কি এখানে ফ্যান লাভলি ক্রিম চাষ করেছো পরি? আসলে এটা আমার ক্রিমের জমি, আমি এখানে ক্রিম চাষ করেছি, আর আজ থেকে এই ক্রিমের জমিটা হলো তোমার। তোমার যত ইচ্ছে তুমি এখান থেকে ক্রিম নিয়ে যেতে পারবে, আর তুমি এই ক্রিম মুখে দিলে তোমার এই কুৎসিত চেহারা থেকে অনেক সুন্দর হয়ে যাবে, জানো? তুমি সত্যি বলছো পরি? ভালোই হলো, আমি এবারে ক্রিম দিয়ে অনেক সুন্দর হব। এরপর টুকি সেই জমি থেকে একটা ফ্যান লাভলি ক্রিম নেয়, আর সেই ক্রিম নিয়ে টুকি তার বাড়িতে চলে যায়। আর সেই ফ্যান লাভলি ক্রিম মুখে মেখে টুকি সুন্দর হয়ে যায়। এতে মিনু টুনটুনিও ভীষণ খুশি ছিল, আর এরপর থেকে মিনু টুনটুনি আর টুকি অনেক সুখেই দিন কাটাচ্ছিল। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টিংটিং এর সাথে বসবাস করত। টিংটিং জন্মানোর পরপরই টুনি মারা যায়। টুনি মারা যাওয়ার কারণে টোনা আর মিনু সবসময় টিংটিংকে দোষারোপ করত। একদিন, বাবা, ও বাবা, দেখো না, আমার পুতুলের একটা হাত ভেঙে গেছে। তুমি একটা নতুন পুতুল এনে দেবে বাবা। পুতুলটা কত পুরনো হয়ে গেছে। এই পুতুল ছাড়া যে আমার খেলার জন্য আর কোনো পুতুল নেই বাবা। কথা বলছো না কেন বাবা? বলো না, ও বাবা, আমাকে পুতুল এনে দিবে। টিংটিং এর এসব কথা শুনে টোনা ভীষণ রেগে যায়, আর রেগে টিংটিং এর গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর বলে, তুই দেখছিস না আমি এখানে বসে ল্যাপটপে অফিসের কাজ করছি, তারপরেও কেন কানের কাছে এসে ঘ্যান ঘ্যান করছিস? জন্মের পর তো তোর মাটাকে খেয়েছিস, এখন জ্বালিয়ে জ্বালিয়ে আমাকেও খেতে চাইছিস নাকি? হ্যাঁ, তোর মাটা তো মরে গেছে, তার সাথে তুইও মরতে পারিসনি। টুনির যত যন্ত্রণা সব আমার জন্য রেখে গেছে। এ কথা বলে টোনা ল্যাপটপ নিয়ে অন্য ঘরে চলে যায়। আর টিংটিং টোনার এমন খারাপ আচরণে কাঁদতে কাঁদতে বলে, বাবা কেন আমার সাথে সবসময় এমন খারাপ আচরণ করে? মা মারা গিয়েছে, সেটা কি আমার দোষ? কেন সবাই আমাকে কত কথা বলে? আমি তো কোনোদিন আমার মায়ের চেহারাটাও দেখিনি, তবে কেন উপরওয়ালা সবাই আমাকে কেন এত কষ্ট দেয়? এভাবেই টিংটিং এর অনাদারে দিন কাটতে থাকে। একদিন টিংটিং তার ঠাকুমা মিনু টুনটুনির কাছে গিয়ে বলে, ঠাকুমা, ও ঠাকুমা,
আমাকে একটু খাবার দাও না গো ঠাকুমা। তোমরা তো সবাই খেলে, কই আমাকে তো তোমরা কেউ ডাকলে না। সেই কাল রাত থেকে আমি না খেয়ে আছি। তোমরা কি আমার আপনজন নাও? বলো তো আমাকে। বাবাও আমার খোঁজ নেয় না, তুমিও আমাকে দেখতে পারো না। এই যে ঠাকুমা, আমি খাবারের প্লেট নিয়ে এসেছি, এখানে আমাকে একটুখানি খাবার দাও না গো ঠাকুমা। তরকারি দিতে হবে না, শুধু দুটো সাদা ভাত দিলেই চলবে। আমি সেই সাদা ভাতই খাপুস খুপুস করে খেয়ে নেবো গো ঠাকুমা। দাও না গো ঠাকুমা, আমাকে একটু খাবার। সারাদিন এত খাই খাই করিস কেন রে টিংটিং? বাড়ির কাজে তো কোনো মন নেই, সারাদিন শুধু খাওয়া আর খেলা। এই শোন, তুই গলায় ভাত আটকে মরিস না কেন? হ্যাঁ, তাহলে তো আমি আমার ছেলেকে আবার বিয়ে দিতে পারি। তোর জন্য কোনো পাত্রী আমার ছেলেকে পছন্দ করতে চায় না। কেন জানিস? কারণ সতীনের মেয়ে আছিস তুই এখন। যা, রান্নাঘরে যে এটো বাসনগুলো আছে সেগুলো নদীর ঘাটে নিয়ে যা, সেগুলো ধুয়ে আন, তবেই ভাত পাবি তুই। টিংটিং দুটো ভাতের আশায় রান্নাঘর থেকে এটো বাসনগুলো নিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। আর বাসন ধোয়ার সময় কাঁদতে কাঁদতে টিংটিং বলে, মা, তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? তুমি মারা যাওয়ার সময় আমাকেও কেন নিয়ে গেলে না মা? তুমি তো স্বর্গে আছো, আর দেখো আমি এখানে কেমন নরকের মধ্যে দিন কাটাচ্ছি। এসো না মা, আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও মা। টিংটিং যখন এসব কথা বলে কাঁদছিল তখনই টুনি সেখানে আত্মার রূপে আসে আর টিংটিংকে ডাকতে থাকে। টিংটিং, তুই আমাকে ডাকছিস রে মা? তোর এত কান্না দেখেছে আমি আর ঈশ্বরের কাছে থাকতে পারলাম না। এক ছুটে আমি তোর কাছে চলে এলাম রে মা। মারে, কি হয়েছে তোর? কথা বল রে মা। টিংটিং হঠাৎ করে তার মায়ের গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকায় আর তার মাকে দেখে আনন্দে বলে ওঠে, মা, তুমি এসেছো মা? আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে মা? কিন্তু মা, আমি তোমাকে স্পষ্ট কেন দেখতে পাচ্ছি না মা? তোমার চারপাশে এত ধোঁয়া কেন? আমার কাছে একটু আসো না মা, আমাকে একটু জড়িয়ে ধরো। আর মা, তোমার আওয়াজ এমন শোনাচ্ছে কেন? আর তোমার আওয়াজ কেমন ভয়ঙ্কর শোনাচ্ছে। তুমি এসো না মা আমার কাছে। মারে, এখন আমার আওয়াজ তো এমনই হবে রে মা, কারণ আমি যে মারা গেছি রে মা। আর আমিও যে তোকে স্পষ্ট করে দেখতে পারবো না, কারণ আমি মারা গিয়েছি। কিন্তু মা, তুই কোনো চিন্তা করিস না, আজ থেকে আমি তোর সাথেই থাকবো, তোর আত্মা মা হয়ে। আমাদের বাড়িতে যে ডালিম গাছটা আছে না, আজ থেকে আমি সেখানেই থাকবো। তোর যখনই কষ্ট হবে তুই এক ছুটে আমার কাছে চলে আসিস মা। আত্মা টুনির এসব কথা শুনে টিংটিং তো ভীষণ খুশি হয় আর সবগুলো বাসন পরিষ্কার করে বাড়িতে নিয়ে আসে। এভাবেই সেই দিনটি কেটে যায় আর বনের মধ্যে অন্ধকার রাত নেমে আসে। আর টিংটিং ঘরের জানালা খুলে ডালিম গাছের দিকে তাকিয়ে তার মাকে দেখতে থাকে। এদিকে মিনুটুনটুনি টিংটিংকে ডালিম গাছের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে, হ্যাঁ রে টিংটিং, তুই জানালা দিয়ে ওই ডালিম গাছের দিকে তখন থেকে কি দেখছিস এমন করে? ভূত দেখছিস নাকি আবার? একি ঠাকুমা, তুমি তুমি কি কিছু দেখতে পাচ্ছ না? আমি যে আমার মায়ের আত্মাকে দেখতে পাচ্ছি গো। ওই যে দেখো দেখো, ওই ডালিম গাছের ডাল থেকে আমার মা কেমন আমার দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। জানো তো ঠাকুমা, আমার মা ফিরে এসেছে। আমি আর মা এখন থেকে একসাথে থাকবো। টিংটিং এর এমন অদ্ভুত কথা শুনে মিনুটুনটুনি ডালিম গাছের দিকে তাকায় আর কিছু দেখতে না পেয়ে বলে ওঠে, এই মেয়ে তো দেখছি পাগল হয়ে গেছে গো। দুদিন তোকে খেতে না দিলে তুই এমনিতেই সোজা হয়ে যাবি, বুঝেছিস? সব পাগলামো বের হয়ে যাবে তোর।
যখন খিদের জ্বালায় ছটফট করবি তখন দেখবো ওই ডালিম গাছ থেকে তোর কোন মা এসে বাঁচায়। এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টিংটিংকে আর কোনো খাবার খেতে দেওয়া হয় না। টিংটিং তখন ওই ডালিম গাছের কাছে চলে যায়। আর ডালিম গাছে থাকা টুনির আত্মা টিংটিংকে দেখে বলে, আয় রে মা, আয়। আহারে, তোকে ওরা না খাইয়ে রেখেছে বুঝি? তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুই খিদের জ্বালায় কেমন ছটফট করছিস। আয়, আজ তোকে আমি মজার মজার খাবার খাওয়াবো রে মা। টুনির আত্মার এমন কথা শুনে টিংটিং টুনির কাছে যায়। আর টুনির আত্মা জাদু করে বিভিন্ন রকমের মজার মজার খাবার এনে দেয় আর টিংটিংকে খাওয়াতে শুরু করে। এভাবে প্রতিদিন টুনির আত্মা টিংটিংকে আদর যত্ন দিয়ে বড় করতে শুরু করে। কিরে টিংটিং, তোকে তো আমরা দুদিন থেকে কিছুই খেতে দেই না, তাহলে তুই কি করে এমন নাদুস নদুস হচ্ছিস? হ্যাঁ, তুই কি অন্যের বাড়িতে চুরি করে খাওয়া শুরু করেছিস নাকি? হ্যাঁ, তোর জন্য কি আমরা মান সম্মান শেষ করব নাকি? হ্যাঁ বল, তোকে কে খাবার দিচ্ছে আর কি খেয়ে তুই বেঁচে আছিস বল। আমি তো তোমাকে আগেই বলেছি ঠাকুমা, ওই ডালিম গাছে আমার মায়ের আত্মা আছে। আমার মায়ের আত্মাই তো আমাকে প্রতিদিন খেতে দেয়। তোমার কি বিশ্বাস হয় না ঠাকুমা? তবে চলো চলো, আমার সাথে ওই ডালিম গাছের কাছে চলো। টিংটিং এর কথা শুনে মিনুটুনটুনি টিংটিং এর সাথে ওই ডালিম গাছের কাছে যায়। আর টিংটিং বলে, মা, মা, তুমি কোথায়? বেরিয়ে এসো মা। জানো তো ঠাকুমা না বিশ্বাসই করে না যে এই ডালিম গাছে তুমি আছো। কই মা, তুমি আসছো না কেন? কই রে টিংটিং, তোর মরা মা কই আসছে? ছোট থেকে তুই মিথ্যা কথা বলতে শুরু করেছিস তাই না? তোর এত বড় সাহস! এরপর মিনুটুনটুনি টিংটিং এর গায়ে লাঠি দিয়ে মারতে শুরু করে। আর মারা শেষ করে মিনুটুনটুনি সেখান থেকে চলে যায়। আর টিংটিং কাঁদতে কাঁদতে বলে, মা, কেন মা? মা, তুমি কেন বের হলে না মা? আমাকে যে সবাই এখন মিথ্যেবাদী ভাবলো। টিংটিং এর কথা শুনে টুনি ডালিম গাছ থেকে বেরিয়ে বলে, আসবো রে মা, বেরিয়ে আসবো। যেদিন বেরিয়ে আসবো সেদিন একেবারে তোর উপর অত্যাচারের প্রতিশোধ নিয়েই ছাড়বো। যা মা, তুই এখন বাড়ি যা। টুনি মায়ের কথা শুনে টিংটিং বাড়িতে আসে। আর যেই না বাড়িতে আসে, মিনুটুনটুনি আবার টিংটিংকে দেখে বলে, এতক্ষণ পর তোর আসার সময় হলো, ঘরের কাজগুলো কে করবে শুনি? আজ তো তোকে আমি মেরেই ফেলবো। তুই মরলে এ বাড়ি থেকে একটা আপদ বিদেয় হবে। এ কথা বলে মিনুটুনটুনি টিংটিং এর গলা চেপে ধরে। আর ঠিক তখনই সেখানে টুনির আত্মা ভয়ঙ্কর রূপে আসে। ছেড়ে দে বলছি, আমার মেয়েকে ছেড়ে দে। অনেক অত্যাচার করেছিস আমার মেয়ের উপর, কিন্তু আর নয়, আজ তোকে আমি মেরেই ফেলবো। টুনির আত্মার এমন ভয়ঙ্কর চেহারা দেখে মিনুটুনটুনি ভীষণ ভয় পেয়ে যায়। আর বলে ওঠে, টুনি বৌমা, তুমি? ও মা গো, তুমি মরার পরেও ফিরে এসেছো বৌমা। আমি আর তোমার মেয়েকে অত্যাচার করব না। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। টিংটিংকে আমি পরিবার হারা করতে চাই না, তাই তোকে আমি মাফ করে দিলাম। মনে রাখবি, যখনই আমার মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করবি তখনই আমি চলে আসব। ওই ডালিম গাছেই আজ থেকে আমি থাকবো, আর তোদের উপর সব সময়ই আমি নজর রাখবো। এ কথা বলে টুনির আত্মা ডালিম গাছে ফিরে যায়। এরপর টোনা বাড়িতে ফিরলে মিনুটুনটুনি সব ঘটনা টোনাকে খুলে বলে। আর টোনাও তার ভুল বুঝতে পারে। এরপর থেকে মিনুটুনটুনি আর টোনা টিংটিংকে আর কোনোদিনও অত্যাচার করে না। আর সবাই মিলে অনেক সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। টুনির সাথে বসবাস করত। টোনার সংসারে অভাব থাকলেও একটা সন্তানের বড়ই অভাব ছিল।
টুনি আর মুন্নি অন্য পাখিদের ছানাদের দেখে সব সময় দীর্ঘশ্বাস ফেলতো আর নিজেদের কবে ছানা হবে তা নিয়ে আলোচনা করত। টুনি দিদি, সংসারে তো খেটেই যাচ্ছে, কিন্তু মনে কোনো সুখ নেই গো। আজ পর্যন্ত একটা সন্তানের মা হতে পারলাম না। আমি এমন এক অভাগী, টোনাকে বাবা দেখতে শোনাতে পারলাম না। হায় ঈশ্বর, আমি কি এমন পাপ করেছি যে আমাকে তুমি মা হওয়া থেকে বঞ্চিত করছো? কাঁদিস না রে বোন, কাঁদিস না। তোর সবে মাত্রই বিয়ে হয়েছে, আর দেখ এ অভাগী আমাকে। আমার যে কোনো বাচ্চা হলো না, তাই বলে তো টোনা তোকে বিয়ে করলো। তুইও টোনাকে বাচ্চা দিতে পারলি না। টোনার বংশে বুঝি আর কোনো ছানা নেই রে। এত ভেবে আর কি হবে? যা তো কলসিটা নিয়ে আয়, রান্নার জন্য নদীর ঘাট থেকে জল নিয়ে আসি। মন খারাপ করে বসে থেকে আর কি হবে বল? ঈশ্বর তো আর এই মুখপুরীদের মনের আশা পূরণ করবে না। টুনির কথা শুনে মুন্নি ঘরের ভেতর থেকে কলসি এনে টুনিকে দেয়, আর টুনি কলসি নিয়ে নদীর ঘাটে গিয়ে জল ভরতে থাকে। টুনি যখন নদীর ঘাটে জল ভরছিল, তখন সে সময়ে সেখানে এক তান্ত্রিক আসে আর টুনিকে দেখে বলে, কে রে মা তুই? তোর মুখটা অমন মলিন দেখাচ্ছে কেন? কোনো কিছু নিয়ে দুশ্চিন্তায় আসিস রে মা? আমাকে বল, আমি অবশ্যই তোকে সাহায্য করব। কারো মলিন মুখ দেখলে যে আমার একদম ভালো লাগে না রে। বাবা, যদি আপনি আমার কষ্ট দূর করতে চান, তাহলে এমন একটা উপায় বলে দিন যেটা করলে আমার সন্তান হবে। একটা সন্তানের জন্য উপরওয়ালার কাছে কত কান্নাকাটি করেছি, তবুও উপরওয়ালা আমাকে কোনো সন্তান দেয়নি। আপনি পারবেন বাবা আমাকে একটা সন্তান এনে দিতে? আমার মা ডাক শোনার জন্য যে মনটা বড়ই ব্যাকুল হয়ে আছে। টুনির কথা শুনে তান্ত্রিকের মনে অনেক দয়া হয়। এরপর তান্ত্রিক টুনির মাথায় হাত রেখে আশীর্বাদ করে আর বলে, যা রে মা, তোকে আমি আশীর্বাদ করলাম। তোর আর কোনো চিন্তা নেই। এবার তোর কোল আলো করে একটা সন্তান আসবে। যা রে মা, বাড়ি ফিরে যা, আর চিন্তা করতে হবে না। এ কথা শুনে টুনি ভীষণ খুশি হয় আর খুশি মনে বাড়িতে ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। টুনি একটা ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দেয়। তা দেখে মুন্নির মনে ভীষণ হিংসে হয়। তখন মুন্নি বলে, আমার আগে ওই টুনি মা হয়ে গেল না, এ কিছুতেই হতে পারে না। এবার তো টোনা আমাকে বাড়ি থেকে বের করে দেবে মনে হচ্ছে। টুনি আর তার সন্তানকে বেশি ভালোবাসবে। আমার যদি কোনো সন্তান না থাকে, তবে ওই টুনিরও কোনো সন্তান থাকবে না। টুনির সন্তানকে আমি কিছুতেই এ বাড়িতে থাকতে দেব না। কিছু তো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। কি করি? পেয়েছি উপায়। এ কথা বলে মুন্নি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হয়ে গেলে টুনি তার ছানা টুকিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। আর সেই সুযোগে মুন্নি টুনির ঘরে এসে টুনির ছানা টুকিকে চুরি করে নিয়ে যায় আর বনের গভীরে ফেলে দিয়ে আসে। এদিকে টুকি গভীর রাতে খিদের জ্বালায় কাঁদতে থাকে, আর কাঁদতে কাঁদতে সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর সে সময় সেখানে একটা ডাইনি আসে আর টুকিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে বলে, এটা তো দেখছি একটা পাখির ছানা। তাই তো বলে, টাটকা পাখির ছানার গন্ধ কোথা থেকে আসছে? বাবা, আজ তো আমার ভোরে ভোজ ভালোই হবে। এই পাখির ছানার রক্ত আমি শরবত বানিয়ে খাবো, মাথা চিবিয়ে চিবিয়ে খাবো। আহা, কতদিনের আশা ছিল আমার, এমন একটা ছোট্ট পাখির ছানা খাবো। আজ আমার সেই আশা পূরণ হবে। যাই, একে আমার গোপন গুহাতে নিয়ে যাই। এ কথা বলে ডাইনি টুকিকে নিয়ে তার গোপন গুহায় চলে যায়। আর টুকিকে যেই না ধরে খেতে যাবে, তখনই টুকির জ্ঞান ফিরে আসে। তখন টুকি কাঁদতে কাঁদতে বলে,
তুমি কি আমার মা? মা, ও মা, আমার না অনেক খিদে পেয়েছে। তুমি আমাকে খাবার দাও না মা। আমি খাবো। কিছুক্ষণ আগে আমি স্বপ্ন দেখেছি, জানো তো মা, যে আমি একটা বনের মধ্যে পড়ে আছি আর খিদে জ্বালায় কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছি। চোখ খুলে আমার সত্যি সত্যি খিদে পেয়ে গেছে মা। তুমি চুপ করে আছো কেন? দাও দাও, আমাকে খেতে দাও তো। টুকির এমন আদরের কথা শুনে ডাইনির মনে অনেক মায়া হয়। আহারে, ছানাটা কত ভালো মনের। সে জানেই না যে আমি তার মা নই। আমার মতো একটা খারাপ ডাইনিকে সে মা বলে ডেকেছে। আমি তাকে কিছুতেই খেতে পারবো না। আমাকে তো কেউ দেখতেই পায় না, সবাই আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় এই ছানা ভয় পাওয়ার বদলে আমাকে মা বলে ডেকেছে। এতটুকু সময়ে ছানাটার মায়ায় পড়ে গেছি। না, একে আর আমি খাবো না। আজ থেকে এ আমার সন্তান। একে আমি নিজের কাছেই রেখে দিব। দিচ্ছি মা, দিচ্ছি। আমি তোকে এক্ষুনি খাবার দিচ্ছি। আহারে, তোর বুঝি বড্ড খিদে লেগেছে রে মা? শোন মা আমার, কাঁদিস না। এ কথা বলে ডাইনি টুকিকে কিছু ফল খেতে দেয় আর টুকি তা গপ গপ করে খেতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুকি আস্তে আস্তে বড় হয়ে ওঠে। একদিন, মা টুকি, তুই একটু গুহায় থাক মা, আমি একটু বাহিরে খাবার সংগ্রহ করে নিয়ে আসছি। একদম বের হবি না কিন্তু, তোর বিপদ হতে পারে। আমি ফিরে না আসা পর্যন্ত এখানে চুপটি করে থাকবি। না মা, প্রতিদিন তুমি আমাকে একা রেখে বাহিরে চলে যাও। বাড়িতে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। আজ আমিও তোমার সাথে যাব। তুমি তো আমাকে এখান থেকে বের হতেই দাও না। আচ্ছা মা, একটা কথা বলি তোমাকে। তুমি দেখতে আমার মতো নও কেন? আর তুমি এমন দেখতে কেন বলো তো মা? আর তোমার কথাগুলো কেমন ভয়ঙ্কর। আমার যে খুব ভয় লাগে মা। ছোট থেকে তোকে এত বড় করলাম এসব কথা শোনার জন্য। এখন বড় হয়ে আমারই মুখের উপর তর্ক করিস। তুই আমার মতো দেখতে হসনি তো কি হয়েছে? তুই তোর বাবার মতো দেখতে হয়েছিস। আর আমার কণ্ঠ এমনই। আর তোর কণ্ঠ ভালো কারণ তোর বাবার কণ্ঠ ভালো ছিল। আমি তোকে বাহিরে নিয়ে যাব না মানে নিয়ে যাব না। মায়ের কথা শোন টুকি। না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। চলো না, আজকে আমাকে নিয়ে চলো না মা। ও মা, এই গুহার মধ্যে আমার একদম ভালো লাগে না মা। টুকি আর তার ডাইনি মা যখন এভাবে তর্ক করছিল, সে সময় গুহার পাশ দিয়ে কবুতর আর যোগু কাক হেঁটে যাচ্ছিল। যোগু কাক আর কবুতর গুহার ভেতরে টুকির গলার আওয়াজ শুনছিল আর বলে, কি গুহার ভেতর থেকে একটা বাচ্চার শব্দ শুনতে পাচ্ছি। যজ্ঞ দাদা, এই গুহার ভিতর বাচ্চা আসলো কোথা থেকে? চলো তো গিয়ে দেখি ভিতরে বাচ্চাটা কি করে। এ কথা বলে যোগু কাক গুহার দরজায় গিয়ে ডাকতে থাকে। ভিতরে কে আছো? বাইরে আসো। তুমি কি কোনো বিপদে পড়েছো? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কে আছো? বাইরে এসো। যোগু কাক যখন এভাবে বাইরে থেকে ডাকছিল, তার ডাইনি শুনে ফেলে আর একাই বাহিরে চলে আসে। যোগু কাক ডাইনিকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডাইনি যোগু কাককে বলে, ভিতরে আমার মেয়ে আছে, তুই ওকে ডাকছিস কেন? তোর কি মরার শখ হয়েছে? যেই আমার মেয়েকে এই গুহার ভেতর থেকে বের করতে চাইবে তাকেই আমি শেষ করে দিব। ওকে আমি কিছুতেই বাহিরের দুনিয়ায় আনবো না। ও আমার আসল সত্যিটা জেনে গেলে কিছুতেই মা বলে আমাকে মেনে নিবে না। এ কথা বলে ডাইনি যোগু কাকের গলা চেপে ধরে আর গলা চেপে ধরেই যোগু কাককে মেরে ফেলে। আর এ দেখে কবুতর ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুকিও বাহিরে চলে আসে।
আর যোগুকাকে মৃত দেখে টুকি বলে, কি এই পাখিটা মরে গিয়েছে নাকি? আর একে দেখে তো একদম আমার মতো লাগছে। সত্যি করে বলো না মা, তুমি কে? তুই আমাকে সন্দেহ করছিস? নিজের মাকে সন্দেহ করছিস? আয় ভেতরে আয় বলছি। এ কথা বলে ডাইনি টুকিকে গুহার ভেতরে নিয়ে যায়। এদিকে কবুতর সেখান থেকে পালিয়ে গিয়ে তান্ত্রিককে ডেকে আনে। তান্ত্রিক সহ বনের সব পাখিরা গুহার সামনে এসে উপস্থিত হয় আর তান্ত্রিক মন্ত্রতন্ত্র দিয়ে ডাইনিকে আহ্বান করতে থাকে। আয় আয়, কোন ডাইনি ভেতরে আছিস? বেরিয়ে আয়, এক্ষুনি এই গুহা থেকে বেরিয়ে আয় বলছি। তান্ত্রিক ডাইনিকে আহ্বান করার সাথে সাথে ডাইনি গুহা থেকে বেরিয়ে আসে আর ডাইনির সাথে টুকিও বাহিরে বেরিয়ে আসে। তান্ত্রিক ডাইনিকে বলে, তুই যে ছানাকে আটকে রেখেছিস ওই ছানাকে ফেরত দিয়ে দে। ওটা তো পাখির ছানা, আর তুই একটা ডাইনি। ডাইনির ছানা কখনো পাখির ছানা হয় না, তাই না? কিছুতেই আমি ওকে ফেরত দেব না। ওকে আমি বনের মধ্যে কুড়িয়ে পেয়েছি, বড় করে তুলেছি, ও আমার সন্তান। ডাইনি যখন এসব কথা বলছিল, সব পাখিদের মধ্যে টুনি আর মুন্নিও সেখানে উপস্থিত ছিল। টুনি ডাইনির কথা শুনে কেঁদে ওঠে আর বলে, কি বললে তুমি? ওই ছানাকে কুড়িয়ে পেয়েছো? আমার সন্তানও তো হারিয়ে গেছে, তার মানে ও আমার সন্তান? হ্যাঁ দিদি, ওটা তোমারই সন্তান। আচ্ছা, আমার সামনে আমি একটা সত্যি কথা বলবো। সেই রাতে আমি তোমার সন্তানকে চুরি করে বনের মধ্যে ফেলে রেখে গিয়েছিলাম আর আড়ালে দাঁড়িয়েছিলাম তোমার সন্তানকে কে খায় সেটা দেখার জন্য। তখন আমি দেখি এই ডাইনিটা তোমার সন্তানকে নিয়ে যাচ্ছে। এ দেখে আমি বাড়িতে চলে আসি। প্রথম প্রথম তো তোমার কষ্ট দেখে মজাই পেতাম, আর কিছুদিন পর আমার এই অপকর্মের জন্য আমার নিজেরই অনুশোচনা হয়। দিদি, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কথা শুনে ডাইনি বলে ওঠে, সত্যি তোমার সন্তান টুকি? তাহলে আমি তোমাকে ফেরত দেব। যদিও বা টুকিকে আমি আমার নিজের সন্তানের মতো বড় করেছি, কিন্তু একজন মায়ের কষ্ট আমি বুঝতে পেরেছি। তুমি তোমার সন্তানকে নিয়ে যাও। তুমিও তো ওকে আদর করে বড় করেছো। তুমি না থাকলে হয়তো বা বেঁচেই থাকতো না আমার মেয়েটা। এখন থেকে আমিও টুকির মা আর তুমিও টুকির মা। এ কথা বলে ডাইনি টুকিকে টুনির কাছে ফেরত দিয়ে দেয়। আর টুকিকে ফেরত দেওয়ার পর সবাই সেখান থেকে চলে যায় আর টুকি তার দু মাকে নিয়ে সুখে শান্তিতে তার জীবন কাটাতে থাকে।